আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৩৬তম উপজেলা ঢাকার সাভারে। তো চলেন শুরু করি। জমিদারি প্রথা যখন চালু ছিল তখন জমিদাররা তাদের খাজনা আদায়ের জন্য একজনকে নিযুক্ত করতেন, আর তাকে বলা হতো দেওয়ান। আমি এখন আছি সাভারের আমিনবাজারের দেওয়ান বাড়ির সামনে। এই দেওয়ানদের তাদের খাজনা আদায়ের জন্য থাকতে হচ্ছে একটি কাচারি ঘর, যেটিকে বলা হতো দেওয়ানখানা। আমি এখন আছি সেই দেওয়ান বাড়ির দেওয়ানখানার সামনে। স্থানীয়ভাবে এটাকে বলা হয় দপ্তরখানা। এই দেওয়ান বাড়ির ঠিক পাশেই রয়েছে দেওয়ানবাড়ি মসজিদ। ধারণা করা হয় যে জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন এই দেওয়ানরা চলে গেলে এই দেওয়ান বাড়িটি ক্রয় করেন এই এলাকার দেওয়ান হাজি নামক এক ব্যক্তি, যিনি এসেছিলেন ভারত থেকে। তিনি এলাকায় প্রথম হজ করেন বলে তার নামানুসারেই পরবর্তীতে এই বাড়িটির নাম হয়ে যায় হাজি বাড়ি। আর তিনি এই দেওয়ান বাড়ি মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের নামাজ আদায়ের জন্য। মসজিদটিতে মোট গম্বুজের সংখ্যা হচ্ছে ৩টি। মসজিদটি ২ কক্ষ বিশিষ্ট, একটি হচ্ছে মূল প্রার্থনা কক্ষ আর আরেকটি হচ্ছে বারান্দা। বারান্দার উপরে ছোট ২টি গম্বুজ এবং মূল প্রার্থনা কক্ষের উপরে বড় একটি গম্বুজ। মসজিদটিতে ঢোকার জন্য রয়েছে ৩টি দরজা, আর ভিতরে উত্তর এবং দক্ষিণে রয়েছে একটি করে জানালা। এই মসজিদটির বাহির দিক দিয়ে চারপাশেই হচ্ছে এরকম চীনামাটির কারুকার্যময় শিলালিপি দ্বারা খচিত। এই মসজিদটি নির্মিত হয় প্রায় ২০০ বছর আগে, তবে স্থানীয় কারো কারো মতে এই মসজিদটির বয়স ১৫০ বছরের মতো। চলে আসছি যেহেতু সকাল সকাল, এখন মসজিদটির বারান্দার কক্ষটি ছাড়া মূল প্রার্থনা কক্ষটি বন্ধ রয়েছে। এই দেওয়ানবাড়ি মসজিদটি কিন্তু ঢাকা আরিচা যে মহাসড়ক সেই রোডের একদম পূর্ব পাশে অবস্থিত। আপনি আমিনবাজার বাস স্ট্যান্ডে নেমে ১০ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই দেওয়ানবাড়ি মসজিদটি। দেওয়ানবাড়ি মসজিদ দেখা শেষ করে এখন আমার গন্তব্য হবে সাভারের আড়াপাড়া জমিদার বাড়ি। দেওয়ানবাড়ি মসজিদ দেখে সাভার বাস স্ট্যান্ড থেকে একটা ২০ টাকা অটো দিয়ে আমি চলে আসলাম আড়াপাড়া জমিদার বাড়ি দেখতে। আর জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে একটি মন্দির, যেটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই রাধা গোবিন্দ মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে মন্দিরের একটি বিশাল গেট, আর এই গেটের মাঝখানের দরজাতে দিয়ে ঢুকলেই আসল রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করা যায়। মন্দিরের ২টি পার্ট রয়েছে, একটি হচ্ছে বারান্দার দিক, আরেকটি হচ্ছে মূল কক্ষ, যেখানে মন্দিরের মূর্তিগুলো রাখা হয়। আর এর দুই পাশেই রয়েছে কাঠের অত্যন্ত সুন্দর কয়েকটি জানালা। যেহেতু এখন দুর্গাপূজার সময়, তাই পূজা মণ্ডপের কাজ চলছে, আর তাই সামনে এই প্যান্ডেল থাকার কারণে আমি আপনাদেরকে পুরো মন্দিরটি আসলে দেখাতে পারছি না। এই রাধা গোবিন্দ মন্দির থেকে বের হয়ে হাতের ডান দিকে ঢুকলেই চোখে পড়বে এই আড়াপাড়া জমিদার বাড়ির যে গেটটি ছিল, সেই ভাঙাচোরা গেটটি। এই জমিদার বাড়ির মূল গেটটিতে প্রবেশের আগেই দুই পাশে একসময় দুটি দেয়াল ছিল, আর এই দেয়ালের ওপরেই ছিল এরকম অনেকগুলো নারী মূর্তি সাজানো। যদিও এক পাশের দেয়ালটি একদম ভেঙে গেছে, আরেক পাশের দেয়ালটি যদিও আছে, এর উপরে ২-৩টি ভাঙাচোরা নারী মূর্তি এখনো দেখা যায়। এই ভাঙাচোরা দেয়ালটা পার হলেই জমিদার বাড়ির মূল তোরণটি, আর এই মূল তোরণের পরেই হচ্ছে আসল জমিদার বাড়ি বা আড়াপাড়া জমিদার বাড়ি।
জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় 124 বছর আগে, অর্থাৎ 1900 সালে। এই জমিদার বাড়িতে রয়েছে দুইটি বিল্ডিং। প্রথম যে মূল বিল্ডিংটি, এটির নাম হচ্ছে রায়শশী নিবাস, যেটিতে লেখা রয়েছে বাংলা 1307 সাল। আর এর পাশেই রয়েছে রায় নিকেতন, যেটিতে লেখা রয়েছে বাংলা 1344 সাল। আর এবং এটির ঠিক উপরেই ইংরেজিতে লেখা RM হাউস। এই রায়মোহন সাহা এবং শশীমোহন সাহা দুই ভাই ছিলেন, যারা এই আড়াপাড়া জমিদার বাড়ি বা শশীনিবাস নির্মাণ করেন। এই বাড়ির একজন বংশধর এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তার সাথে কথা বলে তার অনুমতি নিয়ে এখন হচ্ছে আমি এটার ছাদে বা 2 তলায় উঠতেছি। 124 বছর আগে যখন এই পুরো বাড়িটি নির্মাণ করা হয়, তখন কিন্তু এটা পুরোটাই ছিল একতলা। এই ঠিক একতলার ছাদের উপর এখন আমি দাঁড়ায় আছি। এই যে আমার পিছনে পুরোটা দেখা যাচ্ছে। আড়াপাড়া জমিদার বাড়ি দেখে আমি সাভার বাজারে নাস্তা করে চলে আসলাম বাজারের ভিতরে কালী সাহা মিষ্টান্ন ভান্ডারে। এটা সাভারের খুবই বিখ্যাত একটি মিষ্টির দোকান। কিন্তু মিষ্টির দোকানে এসে আমার অবস্থা খারাপ, কারণ 2 দিন পর হচ্ছে দুর্গাপূজা, আর এই জন্য দোকানে প্রচন্ড ভিড়। তবে আমি ভিতরে ঢুকলাম, কারখানাটা ঘুরলাম, আর ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তারপরে হচ্ছে 2-1টা আইটেম আমি ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো যে আসলে কেমন। এখানকার বিখ্যাত 2টা মিষ্টি হচ্ছে ইরানি ভোগ আর জাফরান ভোগ। যদিও আমি অনেক জায়গায় মালাই চপ হিসেবে এই 2টা মিষ্টি খেয়েছিলাম, এখন বানাচ্ছে ইরানি ভোগ। এটা মূলত মালাই চপের মতোই, কিন্তু এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা হচ্ছে পুরোপুরি আলাদা করে ফেলে যাতে মিষ্টিটা শুকায় যায়, আর এরপরে হচ্ছে শুকনা আবার গুঁড়ো দুধের ভিতরে এটাকে মেশানো হয়, ঠিক যেমন আমরা মাওয়া মিষ্টি দেখেছিলাম। আর কাঁচা সন্দেশটা, যেটার নাম হচ্ছে দুধিয়া সন্দেশ, এটাও কিন্তু খুব ভালো লাগলো দেখে। এটা হচ্ছে দুধ জাল দিয়ে এরকম কড়াইয়ের ভিতরে জাল দিতে থাকে, আর এরপরে ঠান্ডা হলে হচ্ছে এরকম করে রেখে দেওয়া হয়, এরপর কেটে কেটে পিস হিসেবে বিক্রি হয়। একটা খালি চেয়ার পাইলাম, খালি চেয়ারে বসে হচ্ছে এখন খেয়ে দেখি। হম ভাই, এটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে কেন এই দোকানে এত ভিড়। একদম পিওর দুধ, খাঁটি দুধের মতো লাগতেছে। নিয়ে নিলাম 1 পিস ইরানি ভোগ, এখন এটা খাবো। আমার কাছে পার্সোনালি জাফরান ভোগ থেকে ইরানি ভোগটা সেই লাগছে, সেই, এক কথায় সেই। জাফরান ভোগে হচ্ছে দুধ দুধ থাকে, খাওয়ার সময় হচ্ছে আপনি ঝোল আকারে দুধ খাবেন, আর ইরানি ভোগটা হচ্ছে সেম প্রসেস, বাট এটাতে কোনো ঝোল থাকে না। ইরানি ভোগটা হচ্ছে 30 টাকা পিস আর 600 টাকা কেজি। আর জাফরান ভোগ যেটা, এটা হচ্ছে 550 টাকা কেজি আর 60 টাকা পিস। তবে আমার কাছে জাফরান ভোগ থেকে এখানকার ইরানি ভোগটা বেস্ট লাগছে। এখন ট্রাই করবো আবার দদিয়া সন্দেশ। এটা কিন্তু একদম গরম গরম বানানোর সাথে সাথে হচ্ছে আমি প্লেটে হালকা একটু নিয়েছি, খেয়ে দেখি যে আসলে টেস্টটা কেমন লাগে। অস্থির অস্থির টেস্ট, অস্থির। আমার মনে হয় ঠান্ডার থেকে আমি যে গরম খাইছি এটার টেস্ট আরো বেশি ভালো লাগতেছে। একবার নড়াইলে সাহা মিষ্টান্ন ভান্ডারে এরকম গরম গরম গুড়ের কাঁচা সন্দেশ খাইছিলাম, ওইটা মুখে লেগেছিল। আর আজকে খাচ্ছি যেটা, এটা হচ্ছে চিনির। দুইটা আমার কাছে সেই লাগছে। এই দধিয়া সন্দেশের কেজি হচ্ছে 600 করে। আরো 2টা মিষ্টি নিয়ে আসলাম, একটা নাম হচ্ছে গ্রিন চমচম, আরেকটা হচ্ছে রাজভোগ। রাজভোগটা খাচ্ছি। রাজভোগটা মুখে দেওয়ার সাথে সাথে গলা গেল। এখন খাবো হচ্ছে গ্রিন চমচম। গ্রিন চমচমটা কিন্তু 40 টাকা পিস আর রাজভোগটা 30 টাকা পিস। এখন গ্রিন চমচমটা খাচ্ছি, গ্রিন চমচমটাতে কিন্তু একটু উপরে মালাই দেয়া, মালাইয়ের একটা ভাব আছে। তো এখানকার বেস্ট আমার মতে ইরানি ভোগ
আর হচ্ছে দদিয়া সন্দেশ। আর এখানের ঘিটাও কিন্তু দেখে মনে হচ্ছিল যে সেই হবে 900 টাকা কেজি, কিন্তু ঘি তো আর ট্রাই করা যায় না, তাই ঘিটা ট্রাই করতে পারলাম। মিষ্টি একটু বেশি খেয়ে ফেলছি, তাই এখন একটু হাঁটাহাঁটি করতে হবে যাতে ক্যালোরি বার্ন হয়। তাই এখন যাব সাভার বাস স্ট্যান্ড থেকে আমি নবীনগর। আমি আমার ফেসবুক পেজের প্রতিটা পোস্টের নিচেই লিখে থাকি, আগে নিজের দেশকে জানুন, নিজ দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন। এবং এই কথাগুলো কিন্তু হচ্ছে আমার এই ঘোরাঘুরির একটা মোটো বা আমার একটা ভিশন, যে আমি ঘোরাঘুরির মাধ্যমে আমার নিজ দেশকে জানতে চাই এবং আপনাদেরকেও দেখাইতে চাই যে এটার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। আর এই সাভার উপজেলা ঘোরাঘুরিতে আমি এখন আছি সাভারের নবীনগরের জাতীয় স্মৃতিসৌধের ঠিক সামনে। স্বাধীনতার পর এই জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপত্র স্থাপন করেন শেখ মুজিবুর রহমান। আর এটার নির্মাণ শুরু হয় 1979 সালে এবং 1982 সালের বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বরের ঠিক আগেই এটি উদ্বোধন করা হয়। এই জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ছিলেন সৈয়দ মইনুল হোসেন। এই জাতীয় স্মৃতিসৌধটি আমাদের বাংলাদেশ সৃষ্টির যে 7টি ধাপ, গুরুত্বপূর্ণ 7টি ধাপ, এই 7টি ধাপ প্রদর্শন করে। এর প্রথমটি হচ্ছে 1952 ভাষা আন্দোলন, যার মাধ্যমে আসলে 47-এ ভারত বিভাগের পর প্রথম স্বাধীনতার স্ফুলিঙ্গ হয়। তারপরের ধাপটি হচ্ছে 1974 যুক্তফ্রন্ট নির্বাচন এবং 1956 সংবিধান আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন এবং 66-র 6 দফার পরে 69-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের বাংলাদেশটি সৃষ্টি হয়েছিল, এই স্মৃতিসৌধের 7টি ধাপের মাধ্যমেই আসলে তা প্রকাশ করা হয়েছে। এবং আমার পিছনের এই জায়গাটি হচ্ছে এই স্মৃতিসৌধের মূল বেদি, যেখানে উত্তর এবং দক্ষিণ দিকে থেকে 7টি করে ধাপ এসে এখানে মিলিত হয়েছে। স্মৃতিসৌধ থেকে আবারও 10 টাকা বাস ভাড়া দিয়ে নেমে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। বাংলাদেশের এটি 4র্থ সরকারি বিশ্ববিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। তবে 1973 সালে এটির নামকরণ পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়। এর আগে এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। আর ঢাকার যেহেতু পূর্বতন নাম ছিল জাহাঙ্গীরনগর, সে থেকেই এর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মেন গেট থেকে একটা 10 টাকা অটো দিয়ে চলে আসলাম বটতলায়, শুধুমাত্র জাহাঙ্গীরনগরের বিখ্যাত ভর্তাবাজি দিয়ে ভাত খাবো বলে। বটতলায় কিন্তু অনেকগুলা দোকান আছে, তা আমি একদম কর্নারে মোড়ের মধ্যে একটা দোকানে চলে আসলাম। এখন ঢুকবো হচ্ছে সিয়াম হোটেলে, যদিও এটার কোনো সাইনবোর্ড নেই। এই জাহাঙ্গীরনগরের বটতলা কিন্তু বিখ্যাত হচ্ছে এই ভর্তাবাজির হোটেলের কারণে। সিলেটের 5 ভাই পানসির ভর্তাবাজি নিয়ে একটা পোস্ট করেছিলাম, ওইখানে বলেছিলাম যে 1 নাম্বার হচ্ছে বাংলাদেশে জাহাঙ্গীরনগরের বটতলার ভর্তাবাজি। এই জন্যই কিন্তু ট্রাই করতে চলে আসলাম। এখানে যদিও ভর্তাবাজি ছাড়া অন্যান্য অনেক আইটেম আছে, মাছ, মুরগি, তারপর হচ্ছে ডিম, আরো বিভিন্ন ধরনের কিছু, বাট আমি কিন্তু শুধু হচ্ছে সবজি ভর্তা ভাজিটাই হচ্ছে ট্রাই করে আপনাদেরকে দেখাবো। ভর্তাগুলোর পাশে দিনের বেলা কুপি জ্বালানোর মানে হচ্ছে যাতে আগুনের তাপে এখানে মাছি না আসে। এখন ভর্তার প্লেটার নিয়ে নিছি, এখন একটা একটা করে খেয়ে দেখবো যে কেমন লাগে। চাপা শুটকি ভর্তা, রসুন ভর্তা, তারপরে শোল মাছ ভর্তা, এটা হচ্ছে কই মাছ দিয়ে রসুন ভর্তা, তারপরে এটা হচ্ছে লোটা শুটকি ভর্তা, তেলাপিয়া মাছ ভর্তা, তারপরে এটা হচ্ছে মলা শুটকি ভর্তা, তারপর পেঁপে ভর্তা, পাবদা মাছ ভর্তা, রুই মাছ ভর্তা, আলু ভর্তা, চিংড়ি ভর্তা। তবে এখানে কিন্তু নরমালি অন্যান্য সময় ভর্তার আইটেম আরো বেশি থাকে, কিন্তু এখন যেহেতু পূজার টাইম, ভার্সিটি বন্ধ, আইটেম হচ্ছে এখন একটু কম। মাছ ভর্তা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ভর্তার মধ্যে, তাই প্রথমে শুরু করছি হচ্ছে মাছ ভর্তা দিয়ে, কাকি ভর্তা এবং কই মাছের ভর্তাটা। আপনি যে ভর্তাই খাবেন সবগুলোই হচ্ছে 10 টাকা করে। এখন খাচ্ছি একটা রসুন ভর্তা দিয়ে। সবগুলা মাছ ভর্তায় কেমন যেন আলু ভর্তা লাগতেছে, তবে চিংড়ি মাছটা একটু ভালো লাগছে। আমার কাছে মনে হলো যে আগের সেই টেস্ট এখন আর নাই। আমি এখন আছি রাজা হরিশ্চন্দ্র প্রসাদের বাঁশবাড়ির
সামনে। নবীনগর থেকে আবার আমি চলে আসলাম বাসে করে সাভার বাস স্ট্যান্ড, আর এরপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম মজিদপুর রাজার বাড়ির সামনে। স্থানীয়ভাবে মানুষজন এই জায়গাটাকে মজিদপুর রাজার বাড়ি বললেই বেশি চেনে। সাভার হচ্ছে বংশী নদীর তীরে অবস্থিত, আর এই বংশী নদীর তীরেই পাল বংশীয় একজন রাজা ছিলেন যার নাম ছিল হরিশ্চন্দ্র, এবং তার রাজ্যের নাম ছিল সর্বেশ্বর। আর সেই সর্বেশ্বর রাজ্যের রাজধানী ছিল সম্ভার, আর সেই সম্ভার থেকেই পরবর্তীতে এই সাভার নামের উৎপত্তি হয়। এই রাজা হরিশ্চন্দ্র প্রসাদের এটি ছিল বাসভবন, আর তখনকার সময়ে এই রাজাদের বাসভবন কিন্তু ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো। যেহেতু তিনি ছিলেন পালবংশীয় রাজা, তাই তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলো হচ্ছে বিহার, যেগুলোকে আমরা বলি বৌদ্ধ বিহার। আর এই জায়গাটি দেখলে কিছুটা সেই বিহারের আকৃতি দেখা যায়। এই হরিশ্চন্দ্র প্রসাদে ঢোকার জন্য রয়েছে চারদিকে 4টি সিঁড়ি, যেগুলো দিয়ে ঢোকা যেত সেই প্রাসাদের ভিতরে। 1918 সালে ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী প্রথম এই স্থানটি খননের মাধ্যমে আবিষ্কার করেন, কিন্তু দুর্ভাগ্যবশত এটির শুধুমাত্র চারদিকের যে সিঁড়িগুলো সেগুলোই খনন করা হয় তখনকার সময়। এরপরে কিন্তু এটা নিয়ে আর কোনো খনন কাজ করা হয়নি। আমি কিন্তু এখন যে জায়গাটাতে দাঁড়ানো, এই জায়গাটি হচ্ছে সেই রাজার বাড়ির সামনে পাহারাদার, বা আমরা এখন যেটাকে বলি কাচারিঘর বা ড্রয়িং রুম হিসেবে এই ঘরগুলো তখন ব্যবহৃত হতো। পিছনের উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি ছিল রাজপ্রাসাদ বা রাজার থাকার জায়গা। আমি কিন্তু এখন সেই প্রাসাদের মূল ভবনটির মাঝখানে অবস্থান করতেছি, এবং এই জায়গাটা কিন্তু খনন করা হয়নি, শুধুমাত্র 4-5টা খনন করা হয়েছিল, তাই এখানে কিন্তু মাটি দিয়ে ভর্তি। মজিদপুর রাজার বাড়ি থেকে আমার চলে যাওয়ার কথা ছিল ঢাকায়, কিন্তু পরে ভাবলাম যে যদি এই জায়গাটাতে না আসি তাহলে আসলে একটা অপূর্ণ থেকে যাবে। আমি এখন আছি সাভারের বিরুলিয়ার বিখ্যাত গোলাপ গ্রামে। মজিদপুর রাজার বাড়ি থেকে চলে আসলাম 20 টাকা দিয়ে আকরাইন বাজার, এরপর আকরাইন বাজার থেকে আরেকটা অটোতে করে 20 টাকা দিয়ে নেমে গেলাম এই গোলাপ গ্রামে। কিন্তু আমি মাঝে মধ্যে এমন এমন জায়গায় চলে যাই, এমন এমন টাইমে যে কোনো লাভ হয় না। আজকে গোলাপ গ্রামেও চলে আসলাম একটা ফালতু টাইমে। কেন বললাম? কারণ এখন কিন্তু ফুলের সিজন না, ফুলের সিজন হবে আর কিছুদিন পর। এখন হচ্ছে দেখেন এই যে চারপাশে যে তার কৃষি জমিগুলো দেখা যাচ্ছে, এই সবগুলোতে কিন্তু হচ্ছে ফুল গাছ লাগানো। এখানে কিন্তু যদি আপনি সিজনে আসেন তাহলে কিন্তু একদম পুরো লাল, হলুদ, সবুজ সব ধরনের গোলাপ দেখতে পাবেন। বাট এখন মাত্র গাছগুলা কাটা হয়েছে, ফুল এখনো ধরে নাই, ধরতে হয়তো আরো 45 দিন বা 60 দিন সময় লাগবে। তবে আপনি যদি ফ্যামিলি নিয়ে বা একাই যদি ঢাকার পাশে এত কাছে যদি গ্রামের কোনো ফিল নিতে চান তাহলে অবশ্যই এই গোলাপ গ্রামে আসা উচিত। আমি যে আসছি মজিদপুর থেকে, এখানে রাস্তাটা এক কথায় অসাধারণ। গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, আর এখানে আসার পর যে একটা ফিল, গ্রাম্য পরিবেশ, যার মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে একটা ইটের সলিং করা রাস্তা, আর চারপাশে হচ্ছে এরকম গোলাপের গাছ। যদিও এখন গোলাপগুলো নেই, কিন্তু অসাধারণ ফিলিংস। আর এখন বিকেলবেলা, রোদ নাই, সত্যি জোস লাগতেছে। যদি ফুলগুলো থাকতো তাহলে হচ্ছে পারফেক্ট হয়ে যেত। আর এখানে আসতে চাইলে কিন্তু আপনাকে সাভার হয়ে আসতে হবে না, আপনি চাইলে মিরপুর বেড়িবাঁধ দিয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়েও কিন্তু আকরাইন বাজার থেকে এখানে চলে আসতে পারবেন। আর এখানে খাবার দাবার সবকিছু গাড়ি নিয়ে আসার খুব ভালো ব্যবস্থা আছে। এখান থেকে এখন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যেহেতু এখনো মাগরিবের প্রায় 45 মিনিটের মতো বাকি আছে, জানি না পাবো কিনা লাইট। আমি এখন আছি রজনীকান্ত জমিদার বাড়ির সামনে। এটিকে বিরুলিয়া জমিদার বাড়ি বললেই বেশি চেন, অথবা স্থানীয়ভাবে মাস্টার বাড়ি নামে ওইটা বেশ পরিচিত। এখানে আসতে হলে আপনাকে বিরুলিয়া ব্রিজ পার হয়ে দেখবেন আর একটি ছোট ব্রিজ আছে, ওই ব্রিজের নিচ দিয়ে একটি রাস্তা চলে আসছে, ওই রাস্তাটা দিয়ে আপনাকে এখানে হেঁটে আসতে হবে। এখানে আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেল, কারণ রাস্তার কাজ চলতেছে, তাই অটো পাওয়া যায় না, হেঁটে আসতে হয়েছে। আর ওই ব্রিজ থেকে এখানে হেঁটে আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। কথিত আছে যে প্রায় 100 বছর আগে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে নাকি এই রজনীকান্ত 8,960 টাকা চার আনার বিনিময়ে জমিদারি বাড়িটি ক্রয় করেছিলেন। এখানে তখনকার সময় 10 থেকে 15টি বিল্ডিং থাকলেও এখন মাত্র 7 থেকে 8টি অবশিষ্ট আছে। জমিদার রজনীকান্তের ঢাকা এবং নারায়ণগঞ্জে আরো অনেকগুলো এরকম জমিদার বাড়ি থাকলেও 1964 সালের দাঙ্গার সময় নাকি সেগুলো দখল হয়ে যায়, এবং বর্তমানে এই বিরুলিয়া জমিদার বাড়ির এই বাড়িটি ছাড়া তার আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। মাগরিবের আজানও হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে, আর লাইটও চলে গেছে। তা অ্যাজ ইউজুয়াল আমার আজকের সাভার উপজেলার ব্লগটা
এখানেই আমি শেষ করতেছি। যারা এখন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।